ভালো লাগছে। হ্যাঁ, একটু অন্য টাইপের। এখন যাচ্ছি আমরা দমদম এয়ারপোর্ট, ভোর 5:30টায় আমাদের ফ্লাইট, তাই তো? আর এখন বাজে হচ্ছে 12:05, মানে রাত 12:05 আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। এবার ফ্লাইট ছাড়ার তো মিনিমাম 2 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতেই হয়, লাগেজ ফাগেজ চেকিং এর ব্যাপার থাকে, তো টাইম লাগে, তো মিনিমাম 2 ঘন্টা আগে ঢুকতেই হয়, সেটা তো সবাই জানে। তো আমাদের 3:30টার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে গেটে। তো এখন মানে 12টা বাজে, তো 1টা 2টো 3টে, মানে 3 ঘন্টা আমাদের হাতে টাইম, তাই তো? আর বর্ধমান থেকে এয়ারপোর্ট যেতে 2 ঘন্টা মতন লাগে। এবার যদি না জ্যাম থাকে, হ্যাঁ, আমাদের এই রাস্তাটাই মারাত্মক জ্যাম থাকে, 2 নম্বর জাতীয় সড়ক, তো এই জন্য একটু আগে বেরোনো, 1.5 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে। তো চলো, আমি সকাল থেকে কোনো ব্লগ কোনো কিচ্ছু করতে পারিনি, সন্ধ্যে পর্যন্ত শুধু মানে অ্যাকচুয়ালি যাবো কি যাবো না এরকম একটা ব্যাপার ছিল। সন্ধ্যেতে পুরো ফাইনাল হয়েছে, সন্ধ্যেতে ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, তারপরে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। ভাবো আমাদের অবস্থা। উঠলো ভাই কটক যায় না, উঠলো ভাই কটক যায় নয়, সেরকম নয় ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমাদের আরো 3 মাস আগে করা, তাই তো? টিকিট কাটা ছিল আরো 3 মাস আগে, কিন্তু যাওয়ার একদিন আগে আমরা যাওয়াটা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পরে যখন আমাদের টিমের সবাই চলে গেছে, তখন আমাদের লোভ হলো না। আজকে সকালে মেইনলি একটা কাজ ছিল আমাদের ইম্পর্টেন্ট, সেটার জন্য আমরা আরো ক্যান্সেল করেছিলাম। তো সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে মনে হলো যে মা যাবো না, সেটা কি করে হয়। দিয়ে সারাদিন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলছিলাম। দিয়ে তারপরে ফাইনাল হয়ে গেল যে সন্ধ্যাবেলা আমরা ফ্লাইটের টিকিট কেটে নিলাম, দিয়ে এবার তাদেরকে গিয়ে আমরা জয়েন করবো। তো তোমরা দেখতেই পাবে কারা কারা গেছে না গেছে। তো চলো, আর যেতে অনেক গল্প হবে। আগে তো ফ্লাইটটা ধরি নাকি, নাহলে আবার সেই এক্সট্রা অনেক টাকা, প্রায় 40,000 টাকা এক্সট্রা দিয়ে তারপরে মানে টিকিট আবার ইয়ে করে যেতে হয়েছিল। ঠিক আছে, আমি ব্যাগটা নিই তাহলে। হ্যাঁ, এই যে প্রদীপ, তো চলো বাবা, ওগুলো তাহলে সিটের উপর রেখে দাও। খুব সুন্দর হবে, খুব ভালো লাগছে। না, এটা বেশি ভালো লাগছে। শার্টের থেকে তোমাকে এরকম টাইপের টি শার্ট পরলে বেশি মানায়, কিন্তু তুমি একদম পরতে চাও না এরকম টাইপের টি শার্ট। আমি বলেও তোমাকে পরাতে পারি না, শুধু শার্ট পরবে। ব্যাগে আমাদের জায়গা নেই গো। আমি একটা মাত্র জুতো নিয়েছি, আর এই যে আজকে এই নতুন চটিটা কিনে নিয়ে আসলাম, এই নতুন চটিটা পরেছি, আর কিচ্ছু নেই না। কিয়ানের একটা নতুন জুতো আছে, খেলনাটা কিন্তু রেখে দেবে এয়ারপোর্টে। হ্যাঁ, রেখে দেবে, আমি জানি না। দিয়ে দাও, রেখে যাও বাড়িতে, ওটা কিন্তু নিয়ে নেবে পুলিশ। বাপ্পা কাকার হাতে দিয়ে দাও, বাপ্পা কাকা নিয়ে আসবে। চলো চলো চলো, বাপ্পা কাকার হাতে দিয়ে দেবে। চলো চলো। আমাকে কেমন লাগছে, আমি এই ড্রেসটা পরেছি, এটা নতুন, এটা অনেকদিন আগে চলো চলো, মানে পরার ইয়ে পাচ্ছিলাম না, স্কোপ পাচ্ছিলাম না, কবে পরবো। তো ভাবলাম এই চুড়িদারটা পরেই যাই আজকে। কালকে মোটামুটি সারা দিন, চলো আর একটু চলো, ওইদিকে চলো, কেটে যাবে, কারণ আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি, তো বাপ্পা ওকে ধর, ওই জন্য আমরা পাটনা হয়ে যাব। পাটনাতে অনেকটা সময় আমাদের স্টে করতে হবে, তো সারাদিন মোটামুটি এয়ারপোর্টে কেটে যাবে, একদম গড়াগড়ি করতে করতে যেতে হবে। তো সেই জন্য একটু মানে লুজ ফিটিং ড্রেসই পরলাম, যেন কমফোর্টেবল ফিল করতে পারি। চলো, গাড়ি এসে গেছে। তোমরা তাহলে পিছনে বসো, আমি সামনে বসি। সবকিছু নিলাম তো, আপনাদের সব তুলে দিয়ে, দুটো ট্রলি তুলে দিয়েছিলাম, সব ভরা হয়ে গেছে। আর ওই যে তোমার ব্যাগ তো সামনে আছে, সামনে জায়গা হবে না, তোমাকে পেছনে বসতে হবে। ও ঠিক আছে, ট্রলি দিয়ে পিছনে একটা ট্রলি ভরে। আমি পিছনে বসতেই ভালোবাসি, কিন্তু তুমি যেহেতু সামনে পিছনে বসলে ওকে নিয়ে একটু যদি ঘুমায় টুমায়, সেই জন্য বলেছিলাম। দাদা সাবধানে থেকো। তোমার কেমন মজা হচ্ছে? হ্যাঁ, তুমি কি আগে কখনো প্লেনে উঠেছো? কবার উঠেছো? ছোটবেলা থেকে কিয়ানের কবার হলো ফ্লাইট জার্নি? অনেকবার হয়ে গেছে। এসিটা চালিয়েছো দাদা? তোমার কিন্তু আনন্দ হচ্ছে, আলটিমেট যাওয়া হচ্ছে। যে ঘুরতে পাহাড়ে যেতে আনন্দ না হয়, তোমার এখনো রং লেগে রয়েছে। চলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে না? একদম ভিডিও কল করেছিল সন্ধ্যাবেলা, সবাই পার্টি করছে, বলছে তোমরা এলে না, মন খারাপ হচ্ছে। আমরা যাচ্ছি, সবার খুব আনন্দ হচ্ছে। যাবেন কত? মানালি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, আজকে থাকছে একটা সুন্দর ট্রাভেল ব্লগ তোমাদের সঙ্গে। আমাদের যে ফ্লাইট জার্নি কলকাতা থেকে পাটনা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এই ব্লগটা দেখতে। আর আমরা কিন্তু কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি, গাড়ি থেকে লাগেজগুলো সব নামিয়ে দিয়ে ড্রাইভার বেরিয়ে গেছে, আর এদিকে লাগেজগুলো সব ট্রলির মধ্যে তুলে নিয়েছি। আর কিয়ান কিন্তু গাড়িতে উঠে ঘুমিয়ে গেছিল, তো ওকে আর তুলিনি ঘুম থেকে, শুধু ওকে তো রাত জাগিয়ে লাভ নেই। আর এইদিকে দেখো, প্রদীপ হচ্ছে ওকে
বাবুকে কোলে নিয়েই ওই এয়ারপোর্টের গেটে ঢোকার জন্য যে পাসটা দরকার হয় সেটাকে এখানে বার করে নিচ্ছে। আর এখানে হচ্ছে ছবি তুলতে হয়। দেখো ঘুমের ঘরে ওকে বলা হচ্ছে আমরা প্লেনে উঠবো, তুমি ছবি তোলো। দেখো স্মাইল করছে, দেখেছো? 2:15 মধ্যে ঢুকে গেছি। জ্যাম ছিল কিন্তু হালকা ছিল, যাই হোক খুব বেশি সময় লাগেনি। তো আমরা ভয় পাচ্ছিলাম যে 3টে না বেজে যায়, তো 2:15 মধ্যে ঢুকে গেছি। এখন বাজে 2:30, মানে এইসব লাগেজগুলোর মধ্যে তুলতে যেটুকু সময় লাগলো। ঢুকে গেলাম। বাবাটা কোথায় ঢুকেছে রে? তোমার মজা লাগছে? আমার দিকে তাকাও একবার। না বসে বসে যাক, ওর ভালো লাগছে, কি হাসছে বসে বসে, ওর আনন্দ হচ্ছে। আগের বার যখন ও ফ্লাইটে গেছিল তখন অতটা মনে নেই, হ্যাঁ তাও 1 বছর হয়ে গেছে। এখন একটু বড় হয়েছে তো এবারে ভালো ফিল করতে পারছে। ফাঁকা এখন যেহেতু মাঝরাত, তো এখন নাক ডেকে ঘুমাস। 8টা-9টার আগে ঘুম থেকে উঠিস না। এখন বাজে রাত কটা? 4টে বাজতে 5 বাকি, না 10 বাকি। 4টে বাজতে 5 বাকি। আর এই দেখো ওর বলে খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। এই যে খাবার কিনে নিয়ে আসলো। আর ওই যে আরেকগুলো একটু ক্লান্ত লাগছে রাত জেগে, ব্ল্যাক কফি। না যেখানে সেখানে কিছু ফেলতে নেই, তুমি জানো না? ডাস্টবিনে ফেলতে হয়, বুঝতে পেরেছো? আমরা এখন ওয়েট করছি এখানে। ডাক এসছে, যে বাস এসে গেছে। বাসে এবার আমরা উঠবো একদম পুরোপুরি। 4:45 বলেছিল, 4:45। চলো। এইখানে কিন্তু এরকম করা যাবে না, বসো। হ্যাঁ বাসটা কখন ছাড়বে? এখনই ছাড়বে। তুমি কটা প্লেন দেখতে পাচ্ছ? হ্যাঁ কটা প্লেন দেখতে পাচ্ছ তুমি? স্মাইল করো তো। কি দেখছো তুমি? দেখো কত ছোট। ছোট না, সব বড় বড়। আর এই প্লেনটাকে দেখো অনেক বড়। এই প্লেনটা বড়, বেশি বড়। চলো। আসলে অনেক ছোটবেলায় দেখেছে তো। মজা হচ্ছে তো। কিন্তু প্রদীপ ঢুকেই আগে টয়লেটে চলে গেছে, মানে এই পর্যন্ত আসেওনি। আমি একা সিট খুঁজে এখানে বসলাম। আমি যে এটা তো তোমার না? এটা ভালো লাগছে। হ্যাঁ আমাদের ফ্লাইটটা ভালো লাগছে। হ্যাঁ একটু অন্য টাইপের। আচ্ছা এগুলোর মধ্যে থেকে কিছু লাগবে না তো? হ্যাঁ টুপিটা বার করো, আমার একটা চাদর দাও, আমার ঠান্ডা লাগছে। Siddharth Singh and First Officer Karan 4. Alongside our crew member Harsha and I, Anushka, your lead cabin crew members speak Hindi and English, and some of us can speak Nepali and Bengali.
From all received service from the hub, we are committed to give you a hassle-free and comfortable journey. Your cooperation with crew instruction will help you to provide you a pleasant journey. As a travel companion, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. ওপরে ওঠার সময় লাইট অফ করে দেয়। বিমান ওপরে ওঠা আর নিচে নামার সময় প্রদীপ ভীষণ টেনশন করে, ওর ওইটা অটোমেটিক নাকি হয়, ও সব কিছু বোঝে, তারপরে ওর কোথাও গিয়ে একটা মানে ভেতরে মানে টেনশন কাজ করে, ও ভীষণভাবে চুপচাপ বসে থাকে, দেখো ওকে দেখে বুঝতে পারছো। আর এদিকে কিন্তু দেখো মানে সকাল হয়েই গেছে, আমাদের কলকাতা থেকে পাটনা যাওয়ার টাইম ছিল 1.5 ঘন্টা মতন, ওই 1 ঘন্টা 25 মিনিটের মাথায় বোধহয় আমরা নেমে গেছিলাম। আর একটু সকাল সকাল হয়ে গেছে, আর ওরা তো খেলো এয়ারপোর্টে এটা ওটা, আমি তো কিছু খাইনি, আর মোটামুটি রাত জায়গায় হয়েছে, রাত জাগলে দেখবে একটু খিদেও পায়। তো আমার ব্যাগে একটু আপেল ছিল, আমি প্রদীপকে বললাম একটু বার করে দাও, তো আমি আপেলটা বসে বসে খাচ্ছি আর বাইরেটা দেখছি, এত সুন্দর লাগছে, সবে সূর্যটা উঠছে তো, আর নিচে প্রচণ্ড মেঘ ছিল, একদম পুরো তুলোর মতন জমাটি মেঘ ছিল, আর সেই মেঘের ওপরে যখন সূর্যের আলোগুলো পড়ছিল দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। আর আমরা যে প্লেনটায় করে কলকাতা থেকে পাটনা যাচ্ছি, এরকম প্লেন আমরা প্রথমবার উঠলাম। প্রত্যেকবারই যে প্লেনগুলোতে উঠি বেশ বড় সাইজের থাকে, আর এটা দেখো মানে দুপাশে দুটো করে সিট, আর এমনিতে তো 3টে করে থাকে আমরা জানি, মানে আমি যেগুলোতে গেছি মানে এরকম 2টো করে থাকে জানি, কিন্তু আমার এখনও মানে যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো সেই জন্য আমি আর কিয়ান একটা সাইডে বসেছি, আর প্রদীপকে আলাদা বসতে হয়েছে। সবসময় আমরা যখন যাই প্রদীপ আমার পাশেই বসে, আমার হাতটা শক্ত করে ধরে থাকে, ও এতটাই টেনশন করে, দেখো চোখ বন্ধ করে বসে থাকে। আর যখনই একটু ঝাঁকুনি হয় বা ওই মেঘ টেক থাকলে হয় না একটু, সেই কেমন একটা আওয়াজ করে বা একটু হঠাৎ করে ওপরে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে, এরকমও হয়, প্রদীপ খুব ঘাবড়ে যায়। আসলে ওর মানে যে কোনো ওপরের মানে একটা আতঙ্ক আছে, ফোবিয়া আছে, ও কোনোদিন নাগরদোলায় উঠতে পারে না, ওর ওপরেতে উঠতে পারে না, এইসব ব্যাপারগুলোতে ভীষণই ফোবিয়া আছে। তো এইবারে আমরা তাও জোর করে ওকে মানে রোপওয়েতে তুলেছিলাম, সেই সব ব্লগগুলো তো পরপর আসবে, দেখতেই পাবে। আর এখন কিন্তু আমরা দেখো অনেকটা নিচের দিকে নেমে গেছি, আমাদের পাটনা শহরে প্রায় ঢুকবে ভাব হয়ে গেছে। তো এতক্ষণ মেঘের ওপরে ছিলাম, এবারে আস্তে আস্তে নিচের দিকে নামছি, সেই জন্য নিচের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, নদী টদীগুলো দেখা যাচ্ছে। আর কিয়ান কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে, একটুখানি দেখেছে, দেখেই ও ঘুমিয়ে পড়েছে, আর একদম সেই ঘুম থেকে উঠবে দুপুরবেলায়, ওকে আর আমি তুলিনি। দেখো আমি এই পাশে রয়েছি তো দূরে, এবার ও একা একা বসে রয়েছে, তো আমি মানে মাঝে মাঝে একটু হাসানোর চেষ্টা করছি, তো হাসছে, কিন্তু আবার আমাকে দেখাচ্ছি ইশারা করেছে, একটু টেনশন হচ্ছে। কিন্তু এক্ষুনি আমরা নামবো, আমাকে বারবার জিজ্ঞেস করছে, আর ও তো জানলা দিয়ে সেরকম কিছু তাকায় না, আমাকে বলছে দেখা যাচ্ছে বাড়িঘর দেখা যাচ্ছে, কাছে চলে এসেছি, আমি বলছি হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, এখনই নামবো, মানে তাতে কী হয় ওর একটু টেনশনটা কমে যায় আর কি। দেখো পাটনা শহর বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে ওপর থেকে, সত্যি দেখার একটা আলাদাই অনুভূতি, ভালো লাগে তাই না? তো যাই হোক, এই যে এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে, মানে এই যে এই সময়টা ভীষণ টেনশন করে প্রদীপ, কিন্তু মানে যখন মাটি ছুঁয়ে যায় তারপরও একদম রিল্যাক্স হয়ে যায়। আমরা নেমে গেছি পাটনা, এই যে ফ্লাইট, আর কিয়ান হচ্ছে ঘুমাচ্ছে। দেখো বেচারা নামাটাই দেখতে পেলো না, ওঠার সময় ভালো করে দেখতে পাইনি, ওকে আমি জানলার পাশে বসতে চাইছিল, তাও ইচ্ছা করে দেখতে পাবে পরেরটা দুপুরবেলা তো, হ্যাঁ বসতে দিইনি, আমার টেনশন হচ্ছিল যে ও পারবে কি পারবে না জানলার পাশে বসতে, পারবে কি পারবে না তোমার থেকেও না পরের বার ওকে জানলার পাশে বসতে দেবো। অনেক ছোট দেখো পাটনা এয়ারপোর্টটা, বলো হ্যাঁ আমাদের সে পানাগড় এয়ারপোর্টের মতন, অনেক ছোট দেখো। হ্যাঁ কলকাতায় যেরকম কত প্লেন দাঁড়িয়ে থাকে, দেখো কিচ্ছু নেই, ফাঁকা, ছোট্ট কতটুকু এরিয়া। এই যে পাটনা শহর, পাটনা মানে এয়ারপোর্টের থেকে একটু বেরিয়েই আমরা এই যে একটা হোটেলে রুম নিয়ে নিয়েছি, কারণ কি বলতো সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই, ওই এয়ারপোর্টে বসে যদি ওই 6-7 ঘন্টা কাটাতে যাই মানে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, তার থেকে দরকার নেই, একটা রুম নিয়ে নিলাম, দিয়ে একটুখানি 2 ঘন্টা ঘুমিয়ে নেব, শরীরটা ফ্রেশ হয়ে যাবে। আর কিয়ান তো ঘুমিয়েই পড়েছে, ওকে আর তুলিনি। প্রদীপ নিচে গেল, ওই রিসেপশনের যেগুলো থাকে না সব আই কার্ড ফার্ড দিতে হয়, সেগুলো দিয়ে আর কি যা যা ব্যাপার আছে সেগুলো কমপ্লিট করতে গেল, তো কিয়ানকে আগে শুয়ে দিয়ে গেল। তো আমি বসে আছি, এখন একটুখানি কিছু খাবো, ব্রেকফাস্ট আর কি কিছু করবো। এখন 8টা মতন বাজে, এখানে এসে আমরা 7টায় নেমেছি, আর দুপুর 2টোয় আবার পাটনা থেকে আর কি ফ্লাইট, চণ্ডীগড়ে আমরা 3:30টার সময় নামবো।
তো এবারে এই যে মাঝখানের এই 4-5 ঘন্টা এই সময়টা কি করবো, এয়ারপোর্টে বসে কাটালে পারে কাটানো যেত, কিছুই না। কিন্তু এই পাটনা এয়ারপোর্টটাও দেখলাম ছোট, সেরকম কিছু নেই। কলকাতা এয়ারপোর্টের মতন একদম জমজমাট ওরকম কিছু না যে ওখানেই খাওয়া দাওয়া করে নেবো। তো ওই জন্য ভাবলাম বাইরে বেরিয়ে একটা হোটেল নিয়ে নিই। তো হোটেলটা নিয়ে নিলাম, এখানেই মানে রেস্টুরেন্ট আছে এদেরই, এখানে রুমেই খাবার চলে আসবে অর্ডার করে দিলে। তো এখান থেকে লাঞ্চ করে একবারে বেরিয়ে যাবো। হ্যাঁ সবই দিয়েছে দেখলাম, জল, কফি, চা সবই দিয়েছে। দুপুরের লাঞ্চটা শুধু অর্ডার করে খেতে হবে। হ্যাঁ লাঞ্চটা এখান থেকে অর্ডার করে খেয়ে দিয়ে একবারে ওই 12টা সাড়ে 12টার দিকে এখান থেকে বেরোবো। মোটামুটি 1.5 ঘন্টা আগে তো এখানে আবার ঢুকতে হবে পাটনা এয়ারপোর্টে। এরম জার্নি ফার্স্ট টাইম করলাম, মানে এই মাঝখানে এতটা সময় গ্যাপ দিয়ে। এমনি ভায়া হয়ে গেছি, কখনো ব্যাঙ্গালোর ভায়া হয়ে চেন্নাই গেছি, সেটা হ্যাঁ 1/2 ঘন্টা, মানে ওই ফ্লাইট থেকে নামতেই হয়নি, 1/2 ঘন্টা 1 ঘন্টার গ্যাপ। বা কখনো ফ্লাইট থেকে নেমেছি হয়তো 1 ঘন্টা, মানে নেমে ওদিক দিয়ে ঘুরে আবার চেকিং করে ঢুকেছি। কিন্তু এই যে এত ঘন্টার গ্যাপ আমার ফার্স্ট টাইম এরকম জার্নি। পাটনা হোটেলেই দুপুরের খাবার অর্ডার করা হয়েছিল, খাবার চলে এসেছে রুমে। একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার দুপুরের খাবারগুলো আমরা খেয়ে নেব। আর আমরা কোথায় যাচ্ছি ডিটেলসে তোমাদেরকে তো সেটাই বলা হয়নি। আমরা কলকাতা থেকে পাটনা এয়ারপোর্টে এসেছি, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আর এইবারে আমরা পাটনা থেকে যাব চণ্ডীগড়, আর মাঝখানে 7 ঘন্টার টাইম ছিল, মানে আমরা 7টার সময় নেমেছি, আবার দুপুরবেলায় 3-3:30 নাগাদ আমাদের চণ্ডীগড়ের ফ্লাইট আছে। তো আমরা পাটনা থেকে আবার চণ্ডীগড়ের ফ্লাইট ধরবো, তো সেই জন্য ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি। আর আমরা চণ্ডীগড় থেকে যাব গাড়ি করে সিমলা, মানে আমরা ঘুরতে যাচ্ছি সিমলা, মানালি, কুলু, এই ট্যুরটা আর কি আমাদের রয়েছে। আর আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল আরও 3 মাস আগে, কিন্তু কোনো কারণবশত যাওয়ার একদিন আগে আমরা ট্যুরটা ক্যান্সেল করি যে না আমরা যাব না। তো টিকিটগুলো আমাদের ক্যান্সেল করা হয় ট্রেনের। কিন্তু তারপরে হঠাৎ করেই মনে হয় সবাই গেছে তো, আর সবাইকে দেখে মানে মনে হচ্ছে বাবা গেলেই ভালো হতো। আর আমাদের যে কাজটা ছিল সেই কাজটা সেদিন সকালবেলা আমাদের মিটেও গেছে, তারপরে মনে হচ্ছে গেলে খুব ভালো হতো, গেলে ভালো হতো। তো ওরাও বলছে এসো। তো এই করে কীভাবে যাবো, ট্রেনের টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনে করে যেতে গেলে তো আরও 2 দিনের ব্যাপার, ততদিনে ওদের সিমলা ঘোরা হয়ে যাবে, তারপরে ওরা মানালি চলে যাবে। তো আমরা ভাবলাম চলো আমরা ফ্লাইটেই চলে যাই। তো সেই জন্য আবার হঠাৎ করে ফ্লাইটের টিকিট ওই যে বিকেলবেলায় ডিসাইড করা হলো, মানে 4টের সময় আমরা ডিসাইড করেছি, 5টায় টিকিট কেটেছি, আর রাত 12টার সময় আমরা বেরিয়েছি। তো কতটুকু সময় পেয়েছি লাগেজ গোছানোর জন্য ভাবো, কিন্তু তারপরে ঘুরতে যেতে হবে। আসলে আমরা কিন্তু এরকমই, এখন তো অনেক কমেছে। বিয়ের পরে আমরা বছরে তো 5টা-6টা ট্যুর করতামই, আর আমাদের ট্যুরগুলো বেশিরভাগই এরকম হতো, মানে আজকে রাতে ডিসাইড করেছি, রাতেই ট্রেনের টিকিট কেটেছি, বা মানে ট্রেনের টিকিট পাইনি ফ্লাইটে কেটেছি, বা যেখানে বাসে যাওয়া সম্ভব ভলভো বুক করেছি, করে আমরা সকালের মধ্যে বেরিয়ে পড়েছি। এরকমভাবে আমরা প্রচুর ট্যুর করেছি। আর আগে থেকে বুকিং করে তো ট্যুর হয়, মানে হয়েছেই। আর তারপরে তো ছেলে হয়ে গেছে, আর ছেলে হওয়ার মোটামুটি 1-1.5 বছর পরে আমি ব্লগিং শুরু করেছি। আর তো তারপরে আমাদের ঘুরতে যাওয়াটাও অনেক কমে গেছে, কিন্তু এই পাগলামিটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই ছিল। আর এই ব্যাপারগুলো মানে সম্ভব হয় কিন্তু প্রদীপের মতন একজন মানুষ আছে বলে। ও ভীষণ হুজুগে, আর কোনো কিছু ভাবে না, ঘুরতে যেতে হবে, জীবনে মজা করতে হবে, বা একটা ভালো সময় কাটাতে হবে। তো মানে আমার একটুখানি মনটা খারাপ হচ্ছিল যে সবাই গেল, যাওয়া হলো না কাজটার জন্য। তো বললো ঠিক আছে চলো, মানে ফট করে ডিসিশান নিয়ে টিকিট ফিকিট কেটে একদম বলে চলো ফটাফট গুছিয়ে নাও। তো গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘুরতে। খুব সুন্দরভাবে কাটিয়েছি দিনগুলো, তোমরা অবশ্যই পরপর ব্লগগুলোতে দেখতে পাবে। তো যাই হোক চলো, এই আমাদের কলকাতা থেকে পাটনা জার্নির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে তো আমরা বেরোবো, আবার এয়ারপোর্ট যাব, পাটনা থেকে চণ্ডীগড় ফ্লাইট, তারপরে ওখান থেকে অনেকটা গাড়ি জার্নি করে সিমলা। পুরোটাই থাকছে নেক্সট ব্লগে। আপাতত টাটা।